মন্ত্রিসভায় আসছে রদবদল, বাদ পড়তে পারেন বেশ কয়েকজন। আলোচনায় থাকা নেতাদের দৌড়ঝাঁপ শুরু। তারেক রহমানের সফরের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যম। উল্লেখ করেছে সেভেন সিস্টার্সের জন্য ঢাকাকে পাশে চায় নয়াদিল্লি। বোমা সদৃশ্য বস্তু থেকে বেজে উঠল বঙ্গবন্ধুর ভাষণ। এলাকা জুড়ে আতঙ্ক, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস। মহিষকে ঘাস খাওয়াতে হলেও চাঁদা দিতে হয় ছাত্রদল নেতাকে। মহিষ প্রতি নেওয়া হচ্ছে 200 টাকা। লোকসানের মুখে খামারিরা। এবং ইন্দোনেশিয়ায় 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত। নিহত 38, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। আমন্ত্রণ এনপিবি নিউজে। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি নীলা ইসলাম। মন্ত্রিসভায় আসছে রদবদল। এ নিয়েই বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে ব্যাপক দৌড়ঝাঁপ। মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে আগ্রহীরা যেমন সক্রিয় হয়েছেন মন্ত্রিসভায় স্থান পেতে, তেমনি অস্থিরতা ছড়িয়েছে বাদ পড়ার আশঙ্কায় থাকা মন্ত্রীদের মধ্যেও। বিস্তারিত জাওয়াদ আহমেদের প্রতিবেদনে। সরকার গঠনের মাত্র কয়েক মাসের মাথায় মন্ত্রিসভায় আসতে যাচ্ছে রদবদল। এ নিয়ে বিএনপির অভ্যন্তরে শুরু হয়েছে ব্যাপক দৌড়ঝাঁপ। মন্ত্রী বা প্রতিমন্ত্রী হতে আগ্রহীরা যেমন সক্রিয় হয়েছেন মন্ত্রিসভায় স্থান পেতে, তেমনই অস্থিরতা ছড়িয়েছে বাদ পড়ার আশঙ্কায় থাকা মন্ত্রীদের মধ্যেও। উভয় পক্ষই প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রভাবশালী কর্মকর্তাদের পাশাপাশি সিনিয়র মন্ত্রী ও নেতাদের কাছে দৌড়ঝাঁপ করে চেষ্টা করছেন পরিস্থিতি বোঝার। এমন অবস্থায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তেরই অপেক্ষায় আছেন সবাই। দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে উঠে এসেছে, এই রদবদলে যুক্ত হবে বিএনপির মিত্র দলের হেভিওয়েট 2-1 নেতা। এছাড়া আলোচনায় আছেন বঞ্চিত নেতারাও। নির্ভরযোগ্য সূত্রগুলো থেকে জানা গেছে, মন্ত্রী হচ্ছেন বিএনপির মিত্র দলের সংসদ সদস্য বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। এছাড়া টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ডক্টর আসাদুজ্জামান রিপন। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সংসদের হুইপদের মধ্যে 2-1 জনকে মন্ত্রী করা হতে পারে বলেও আলোচনা উঠেছে। বিএনপির বঞ্চিত বলে আলোচনায় থাকা নেতারাও তাকিয়ে আছেন মন্ত্রিসভা পুনর্গঠনের দিকে। এদের মধ্যে আওয়ামী শাসনামলে হামলা, মামলা ও নির্যাতন সহ্য করেও মূল্যায়ন না হওয়া নেতাদের নিয়ে আলোচনা বেশি। তার মধ্যে শামসুজ্জামান দুদু, মোয়াজ্জেম হোসেন আলাল ও হাবিবুন নবী খান সোহেলের নাম সবচেয়ে বেশি আলোচনায়। এদিকে গত 6 মাসে বেশ কয়েকজন মন্ত্রীর প্রতিমন্ত্রীর কাজের পারফরম্যান্স সন্তোষজনক নয় বলে গুঞ্জন আছে। এছাড়া বিতর্কিত বক্তব্যের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। ইতোমধ্যে 2-1 জনের ব্যক্তিগত কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি এসেছে জোর আলোচনায়। ফলে এসব কারণে সংশ্লিষ্ট মন্ত্রীদের ব্যাপারে প্রধানমন্ত্রী কঠোর সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছেন সরকারের ভেতরে বাইরে থাকা অনেকেই। বিশেষত ঢাকার একজন মন্ত্রী ও দেশের উত্তরাঞ্চলের 2 জন প্রতিমন্ত্রীর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক আলোচনা ছড়িয়েছে। ফলে মন্ত্রিসভা পুনর্গঠন হলে তাদের অবস্থান কি হবে, এ নিয়ে অপেক্ষায় রয়েছেন নেতাকর্মীরা। মন্ত্রিসভায় থাকা বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য জানান, বেশ কয়েকজন মন্ত্রী একাধিক মন্ত্রণালয় সামলাতে হিমশিম খাচ্ছেন। এক্ষেত্রে 2-1 জন প্রতিমন্ত্রীর পারফরম্যান্স তুলনামূলক অনেক ভালো। মন্ত্রিসভা পুনর্গঠন হলে তারা পূর্ণ মন্ত্রীও হতে পারেন। এছাড়া সংসদ সদস্য এবং বিএনপি ও সমমনা দলের 2-1 জন নেতা টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় নতুন করে জায়গা পাওয়ার কথা উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরের খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো, যেখানে বলা হয় আগামী সপ্তাহের মাঝামাঝি হতে পারে এই সফর। কিন্তু শেখ হাসিনাকে প্রত্যর্পণ করা না হলে সম্পর্ক যে খুব একটা মসৃণ হবে না, সেই বার্তা দিচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। বিস্তারিত তারেক আজিজ খানের প্রতিবেদনে। বেশ গুরুত্বের সঙ্গে তারেক রহমানের সফর নিয়ে সংবাদ প্রকাশ করছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো। টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, দ্য ট্রিবিউন সহ ভারতের বেশ কয়েকটি প্রথম সারির গণমাধ্যম প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফরের বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে, যা দেখে সহজে অনুমান করা যায় ভারত এই সফরকে কতটা গুরুত্ব দিচ্ছে। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়,
ক্ষমতা গ্রহণের পর প্রথমবার ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকা ও নয়াদিল্লির দুটি সূত্র উল্লেখ করে এনডিটিভি জানায় 2 দিনের এই সফর হতে পারে আগামী সপ্তাহের মাঝামাঝি। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের স্থিতিশীলতা ভারতের জন্য গুরুত্বপূর্ণ। এর কারণ শুধু 2 দেশের অভিন্ন সীমান্ত নয়, বাংলাদেশের কৌশলগত অবস্থান এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে বাংলাদেশের যোগাযোগও এর সঙ্গে জড়িত। তবে ভারতের আরেকটি ইংরেজি দৈনিক দ্য ট্রিবিউন নিজস্ব সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, শেখ হাসিনার প্রত্যার্পণ প্রশ্নে অগ্রগতি না হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হবে না। এমন বার্তা ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার দ্য ট্রিবিউন জানিয়েছে, দিল্লিতে শেখ হাসিনার মতবিনিময় বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টায় নতুন জটিলতা তৈরি করেছে। তবে একই সঙ্গে পত্রিকাটি বলেছে, ভারতের পূর্বাঞ্চলীয় নিরাপত্তা ও উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের কৌশলগত প্রয়োজনের কারণে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাকে দিল্লি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে। তবে বাংলাদেশের সংবাদ মাধ্যম দৈনিক প্রথম আলো এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো আভাস দিয়েছে, শেখ হাসিনার প্রত্যার্পণ প্রশ্নে মত পার্থক্য দূর না হলেও সম্পর্কের অন্যান্য ক্ষেত্রে যোগাযোগ অব্যাহত রাখতে ঢাকা ও দিল্লি আগ্রহী। সে কারণেই প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর এবং সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা 2 দিকেই যোগাযোগের পথ খোলা রাখা হয়েছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী 2-1 দিনে ঢাকা ও দিল্লির সরাসরি যোগাযোগ, বিশেষ করে ভারতের হাই কমিশনারের ঢাকায় রাজনৈতিক স্তরে যোগাযোগ আর আলোচনা তাৎপর্যপূর্ণ। এসব যোগাযোগ আর আলোচনা প্রধানমন্ত্রীর সম্ভাব্য দিল্লি সফর এবং সফরের প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইঙ্গিত দিতে পারে। বৈদ্যুতিক তারের সঙ্গে ঝুলছিল বোমা সদৃশ্য বস্তু। এতে এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে বস্তুটি উদ্ধার করে পুলিশ। এরপর দেখা যায় সেগুলো থেকে বাজছে বঙ্গবন্ধুর ভাষণ। বোমা নয়, সেগুলো ছিল মূলত সাউন্ড বক্স। আবু আক্তার করণের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন সাইফুল ইসলাম। মেহেরপুরে ভোর থেকে শহরের বিভিন্ন স্থানে বৈদ্যুতিক তারের সঙ্গে বোমা সদৃশ বস্তু ঝুলতে দেখেন স্থানীয়রা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর জুড়ে। শনিবার সকাল 9:30টার দিকে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্টমোড় এবং ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে বোমা সদৃশ বস্তুগুলো দেখা যায় বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। স্থানীয়দের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের সামনে, শহরের কোর্টমোড় এবং ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কের সামনে থেকে 3টি বোমা সদৃশ বস্তু উদ্ধার করে তারা। বোমা সদৃশ বস্তু উদ্ধারের পর সেগুলো ভিজিয়ে রাখা হয় পানি ভর্তি একটি বালতির মধ্যে। ব্যাটারির সঙ্গে যুক্ত তারের সংযোগ বিচ্ছিন্ন করে বক্সটিকে খুলে দেখা যায় বোমা সদৃশ বস্তুটি আসলে সাউন্ড বক্স। স্থানীয়রা জানায়, সকালে প্রথম পার্কের সামনে রাখা বোমা সদৃশ বস্তুটি থেকে বেজে ওঠে শেখ মুজিবুর রহমানের ভাষণ। কিন্তু বক্সটিকে অনেকেই বোমা ভেবে আতঙ্কিত হন। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশকে জানানো হয়। উদ্ধার করা 3টি সাউন্ড বক্স নিয়ে যায় মেহেরপুর সদর থানা পুলিশ। মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির কে বা কারা এগুলো রেখেছে তা অনুসন্ধান করা হচ্ছে উল্লেখ করে জানান, আতঙ্কিত হওয়ার কিছু নেই। এর সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এদিকে 15 আগস্টকে ঘিরে দেশজুড়ে বাড়ানো হয়েছে কঠোর নিরাপত্তা। সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মহিষকে ঘাস খাওয়াতে হলেও চাঁদা দিতে হয় ছাত্রদল নেতাকে। মহিষ প্রতি নেওয়া হয় 200 টাকা। ঠিক এমনই অভিযোগ উঠেছে পটুয়াখালীর বাউফল উপজেলার লালচর এলাকার এক সাবেক ছাত্রদল নেতার নামে। মোহাম্মদ এনামুল হকের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন বর্ষা বিশ্বাস। সরকারি খাস জমিতে মহিষ চড়ান স্থানীয় মহিষ খামারিরা। বছরের পর বছর ধরে নির্বিঘ্নে সেখানে মহিষ চড়িয়ে আসছেন তারা। সরকারি জমি হওয়ায় স্বাধীনভাবেই কৃষকরা তাদের গবাদি পশু ছেড়ে দিতেন এখানে। কিন্তু হঠাৎ করেই তৈরি হলো নতুন নিয়ম। এখন থেকে এই জমিতে মহিষ চড়াতে হলে দিতে হবে মহিষ প্রতি মাসে 200 টাকা করে চাঁদা। এমনই এক চাঁদাবাজির অভিযোগ উঠেছে স্থানীয় এক সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে।
ঘটনাটি পটুয়াখালীর বাউফল উপজেলার লালচর এলাকার। মহিষ পালনকারীদের অভিযোগ, সরকারি এ খাস জমিতে মহিষ চড়ানোর জন্য স্থানীয় খামারিদের কাছ থেকে নিয়মিত চাঁদা নিচ্ছেন মাইনুদ্দিন নামের স্থানীয় সাবেক ছাত্রদল নেতা। দীর্ঘদিন ধরে চরাঞ্চলে খাস জমির ঘাসের উপর নির্ভর করেই জোটে খামারিদের মহিষের খাবার। এতদিন সেখানে মহিষ চড়াতে কোনো ধরনের চাঁদা দিতে হয়নি, কিন্তু এখন চাঁদা না দিলে ছাত্রদল নেতা মহিষ চড়াতে দেবে না বলে অভিযোগেই খামারিদের। আমরাই মহিষগুলির ঘাস খাওয়াই, কিন্তু কেউ আমাকে 1 টাকা দেওয়া লাগে নেই। এই 1 সপ্তাহ মাইক যখন মুসলি এবার যায়, এবার এই বলতেছে যে আমাকে যারা মহিষ আছে পিঠ থেকে টাকা দিতে হইবে, আনালে মহিষের ঘাস খাইতে দিবে না। যে গোটকে 200 করিয়া টাকা দিতে হইবে, যে কয়টা গোটে এই টাকা আমরা টাকা জনগণের দিয়া নেতাকর্মীর দিয়ে আমরা ঘাস খাওয়াম। যে কটা মহিষ আছে নিজে লিস্ট করছে, নিজেই টাকা লইছে। রাতে আমি টাকা দিছি, যেমন আমার 4 মহিষ আমি 800 টাকা দিছি, টাকা ওই নিজে রাখছে। খামারিদের দাবি, বাধ্য হয়েই এখন মাসে মহিষ প্রতি 200 টাকা করে দিতে হচ্ছে তাদের। বর্তমানে 478টি মহিষের জন্য প্রতি মাসে নেওয়া হচ্ছে 95,600 টাকা। এতে বাড়তি খরচের চাপ পড়ছে খামারিদের উপর, অনেকেই পড়ছেন লোকসানের মুখে। মাইনুদ্দিন বলতে আছে যে প্রত্যেক মহিষ পিছনে 200 করে টাকা দিলে তাহলে আমরা ঘাস খাওয়াইতে দিব, নাহলে ঘাস খাওয়াইতে দিব না। পরে ভুক্তভোগী বাধ্য হইয়া তারে 200 করে টাকা দিছে, আর 478টা মহিষের টাকা নিছে এই মাইনুদ্দিন ও বিএনপির ছাত্র দলের ওয়ার্ড সেক্রেটারি। বিগত দিনে তো মহিষ ঘাস খাওয়াই চরে। সরকারি খাস জমিতে মহিষ চড়ানোর জন্য এভাবে চাঁদা বা টাকা নেওয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। জানান, বিষয়টি নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন ভুক্তভোগীরা। তবে চাঁদা নেওয়ার অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা মাইনুদ্দিন। তার দাবি, মহিষগুলো জেলেদের মাছ ধরার চাই ভেঙে ফেলায় ক্ষতিপূরণ বা জরিমানা হিসেবে ওই টাকা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশও হয়েছে বলে জানান তিনি। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী টাকাগুলো তার কাছেই জমা রাখা হয়েছে, এমনকি নিজের মহিষের জন্যও তিনি টাকা দিয়েছেন বলে দাবি করেন। তবে মঈনুদ্দিনের এই বক্তব্য মানতে নারাজ মহিষ পালনকারীরা। তারা বলছেন, জেলেদের সঙ্গে কথা বলে তারা নিশ্চিত হয়েছেন মহিষ কোনো মাছ ধরার চাই ভাঙেনি, এমনকি ক্ষতিপূরণ হিসেবে জেলেদের কোনো টাকাও দেওয়া হয়নি। আমরা যে ঘাস খাওয়াইবেন বা আমরা খাওয়ামু, টাকাটা কারে দেবো? বলছে যে আমরা চাই ভাঙছে, চাই জরিমানা দেবো। তা বলছে যে না, চাইলা বলে আমার কথা বলছি, চাইরা বলছে না আমার কোনো টাকা দেওয়া নেই, আর আমার কোন চাইও ভাঙা নেই। এরপরে টাকাটা 300 দিন আগে আমরা হানি বনে ওই মাইনুদ্দিন ওই দোকানে বইয়া ওই লিস্ট করছে, যে কটা মহিষ আছে নিজে লিস্ট করছে, নিজেই টাকা লইছে। রাতে আমি টাকা দিছি, যেমন আমার 4 মহিষ আমি 800 টাকা দিছি, টাকা ওই নিজে রাখছে। এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত ওসি সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 7.7 মাত্রার বিশাল ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দেশটি। শনিবার ভোর 4:58 দিকে শুরু হয় কম্পন। বিস্তারিত প্রতিবেদনে। 7.7 মাত্রার ভয়াবহ এক ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। শনিবার ভোরে দেশটির পূর্বাঞ্চলে এই শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে দেশটি। ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপদার্থবিদ্যা সংস্থা BMKG জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর 4:58 আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল মাটির 15 কিলোমিটার গভীরে। এরপর বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। এ বিষয়ে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের একজন পুরুষ ও একজন নারী। আরও তথ্য নিশ্চিত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে হতাহতের চূড়ান্ত সংখ্যা ও ভূমিকম্পে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। ভূমিকম্প আঘাত হানার পর ফ্লোরেস দ্বীপের বেশ কয়েকটি এলাকায় 3 ফুট উচ্চতার সুনামি আঘাত হানে। উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়। বহু মানুষ আতঙ্কে উঁচু এলাকায় সরে যায়। তবে পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ভূমিকম্পের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেগুলোর মধ্যে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপের মাওমেরে শহরের একটি বন্দরে ধারণ করা একটি ভিডিও রয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি ভবনের কিছু অংশ ধসে পড়ছে এবং লোকজন চিৎকার করতে করতে রাস্তায় ছুটছে।